আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে নিয়ে এলাম 18 বছর বয়স গল্পের 2 নম্বর পর্ব। তো চলো আর বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রুহির মতো ভীতু একটা মেয়ে যে বাড়ি থেকে পালিয়ে আসতে পারে সেটা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না। আবার কতগুলো ছেলের মাঝে ও একা একটি মেয়ে। এখন যদি কোনো বিপদে পড়ে তাহলে কি হবে? চিন্তায় অস্থির রুহি ঘামতে শুরু করলো। বুঝতে পারছে এভাবে বাড়ি থেকে পালিয়ে আসাটা মোটেও ঠিক হয়নি, কিন্তু এটা ছাড়া আর কোনো উপায় যে ছিল না ওর। রুহি দীর্ঘশ্বাস ফেলে। দীর্ঘ 1 ঘন্টা যাবৎ হুজুরের বাড়িতে বসে আছে ওরা। বিভোর, রুহি চিন্তিত। বুঝতে পারছে না এই হুজুর দিয়ে কি করাতে চায় এই লোকেরা। হুজুরের নাম রশিদ শেখ। কোনো একটা কাজে বাজারে গিয়েছে। রাত 10টায় বাজারে কোন কাজ থাকতে পারে ভেবে পাচ্ছে না ও। আবিরের লোকদের কথা শুনে বোঝা যাচ্ছে ওদের খুব পরিচিত এই হুজুর। কিন্তু এই গণ্ডগ্রামে একজন হুজুরের এত বড় আলিশান বাড়ি কিভাবে থাকতে পারে সেটা ভেবে বিভোর বিস্মিত। এদিকে গলা ছেড়ে জোরে সোরে গান গাইছে আবির। কালো হলেও গলায় সুর আছে বেশ, কিন্তু স্বভাবটাই বেপরোয়া খারাপ। ইতিমধ্যেই হুজুরের নাতি ওদেরকে চা, নাস্তা, কোকাকোলা দিয়ে আপ্যায়ন করেছে। চায়ের সঙ্গে কোকাকোলাটা মিশিয়ে খাচ্ছে আবির। স্বাস্থ্য সম্পর্কে অসচেতন আবিরকে এভাবে খেতে দেখে বিভোর বলে উঠল, এভাবে খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। বিরক্ত হয়ে আবির বলল, তোর স্বাস্থ্যের গুল্লি মারি, বাঁচমুই কদিন, এত স্বাস্থ্য দিয়া হইব ডাকি। এটা তো ক্ষতিকর। হয়াত মৌত সব আল্লাহর হাতে, তুই তোর বউয়ের খেয়াল রাখ। বিভোর রুহির দিকে তাকালো। মেয়েটা ঘুমিয়ে কাদা। বিভোরের কাঁধে মাথা রেখে এমনভাবে ঘুমোচ্ছে যেন সত্যিই রুহি বিভোরের হবু বউ। কতটা বিশ্বাস করেছে মেয়েটা ওকে ভেবেই বিস্মিত মল বিভোর। তখনই আবির একটা সিগারেট ধরালো। বিভোরের ইচ্ছে করছে ওকে লাথি মেরে ফেলে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও এটা করতে পারবে না, কারণ রেগে গিয়ে ওরা রুহির না কোনো ক্ষতি করে দেয়। তাছাড়া 9 জনের সাথে ওর এই শক্তি কাজে আসবে না। আবির ওর উদ্দেশ্যে বলল, নাম কি রে তোর? বিভোর বিরক্ত মুখে জবাব দিল, বিভোর। এইটা আবার কেমন নাম? বিভোরকে বিরক্ত দেখালো। আবির প্রশ্ন করল, তোর বউয়ের নাম কি? বিভোর মনে করার চেষ্টা করল মেয়েটার নাম কি, কিন্তু কিছুতেই রুহির নামটা মনে করতে পারল না। মানসপটে লালচে জবার কথা মনে হতেই মুখ ফসকে বলে ফেলল, রক্ত জবা। আবিরের হাত থেকে সিগারেট পড়ে গেল। সালেক, আপন সহ বাকিদের চোখ কোটর থেকে বেরিয়ে আসতে চাইল। চোয়াল ঝুলে পড়ল কয়েকজনের। রক্ত জবা আবার কেমন নাম? বিভোর ওদের অবস্থা দেখে মনে মনে হাসল। তারপর গম্ভীর গলায় বলল, জবা ফুলের মতো সুন্দরী বলেই রক্ত জবা। তুই আর তোর বউ কোন গ্রহের প্রাণী? এমন নাম তো জন্মেরই 25 বছরেও হুনি নাই। যত সব আলতো ফালতো নাম। সালেক বলল, বেশি আদিখলামি। বিভোর বিরক্ত হলো। হঠাৎই হুজুরের নাতিটা এসে জানালো হুজুর এসে গিয়েছে, অফিস ঘরে অপেক্ষা করছে, ওদেরকে যেতে বলেছে। আবির বলল, এই তোর বউরে উঠা ঘুম থেকে। কেন? এইখানে কি তোরারে ঘুমাইতে নিয়ে আসছি, কামে আইছি, উঠা। বিভোর রুহিকে আস্তে করে ডাকলো, কিন্তু ও উঠল না। এক পর্যায়ে বাধ্য হয়ে চিৎকার করে ডাকতেই রুহি ধরপড়িয়ে উঠল। ভয়ার তো চোখে জিজ্ঞেস করলো, কি কি? আবিরই কথা বলল প্রথমে, তোমারে তো কামে নিয়ে আইছি মামুনি, ঘুমাইতে না। কটমট করে বলল আবির। তারপর ওদেরকে নিয়ে হুজুরের অফিস ঘরে চলে গেল। বাড়ির মধ্যেই অফিস, বাহ, হোমিওপ্যাথি ডাক্তার হুজুর। শেলফগুলোতে ঔষধ সাজিয়ে রাখা, একপাশে বড় একটা টেবিল, তার সামনে 2টো চেয়ার রাখা। হুজুর আবিরের সাথে কথাবার্তা বলে জিজ্ঞেস করল, এইখানে পাত্রপাত্রীকে? বিভোরের সাথে সাথে রুহিও চমকে উঠল। আবির সিগারেট ফুঁকতে ফুঁকতে বলল, ওই যে এরা, নিন শুরু করেন বিয়ে পড়ানো, এই তোরা চেয়ারে বস। বিভোর অবাক হয়ে বলল, পাত্রপাত্রী মানে? তোরাই তো কইলি তোরা হবু স্বামী স্ত্রী, এখন তোদের বিয়া দিমু। আর ইউ ম্যাড? কি সব বলছেন আপনি? ওই বেশি ইংলিশ ছাড়স কেন? একদম চুপ কইরা যা কইছি তা কর। আমি এটা করতে পারবো না। কেন পারবি না? এভাবে কাউকে না জানিয়ে কিছু করতে পারবো না। আবির হলুদ দাঁতের ফাঁকে সিগারেট চাপালো, কর্কশ গলায় বলল, বিয়া তো করবেই তোরা, আমাগো সামনেও এর প্রমাণ হয়ে যাক যে তুই সত্য। তাছাড়া তুই যে মিয়া হবু বউরে লইয়া বিয়ের আগেই লটর পটর করতেছস, বুঝি না, ভাবছস কি? লটর পটর মানে বিয়ের আগে ট্রেনে করে যাইতাছিলা কই মামু? মাইয়ার বাপ মা জানে তোমার মতলব যে কুমতলব ওইটা ট্রেনেই বুঝছি। হেরলাইগাই বিয়ের ব্যবস্থা, তাছাড়া মানুষরে জানাইবার দরকারই বা কি? রাগে লাল হয়ে গেল বিভোর। না জেনে অপবাদ দিচ্ছিস কেন? আমি কারো কথা শুনতে বাধ্য নই। অবশ্যই বাধ্য। আমাকে রাগালে এর ফল ভালো হবে না। কথা কাটাকাটির একসময় বিভোরের সাথে আবির আরও লোকেরা ঝামেলা শুরু করল। ধস্তাধস্তি হাতাহাতির এক পর্যায়ে হঠাৎ বিভোর রেগে ঘুষি দেয় আবিরের মুখে, নাক দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে যায় ওর। এসব দেখে আবিরের লোকেরা বিভোরকে ধরে ফেলে।
এতগুলো লোকের সাথে কিছুতেই পেরে উঠছে না ও। বিভোরের পেটে লাথি দিলে ব্যথায় কুকিয়ে ওঠেও। হুজুর একপাশে দাঁড়িয়ে আছে অসহায় চোখে, কিছু করার নেই ওনার। আবিরের কর্মকাণ্ড ওনার জানা আছে। এই গণ্ডগোল দেখে হতভম্ব রুহি এক কোণায় দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। সবকিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। আবির নাকে হাত চেপে ধরল, হিংস্র গলায় বলল, এইডারে ইচ্ছা মতো মার, শালা আমার গায়ে হাত তোলার সাহস দেখায়। বিভোরকে সবাই মিলে মারতে থাকে। রুহি চিৎকার করে বলল, ছেড়ে দিন, মারবেন না। এইটা সত্যিই তোর হবু জামাই? হাঁচা কুইরা ক। রুহি কাঁদতে থাকে, কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। যদি না বলে তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে। উপায়ন্তর না পেয়ে বলল, জি। তাইলে তোরে বিয়া করতে চায় না কেন? কান্নারত রুহি কিছু না বলে অমতা অমতা করতে থাকে। ফলস্বরূপ আবির বেশ রেগে যায়। বিভোরকে একের পর এক আঘাত করেই যাচ্ছে সবাই মিলে। রুহি ভাবছে ওর জন্যই বিভোরের এই অবস্থা। ও সত্যিই পোড়া কপালি। ওদিকে মারের চোটে বিভোরের ঠোঁট কেটে রক্ত পড়ছে। রুহি এই দৃশ্য নিতে না পেরে আবিরের পায়ে ধরে বলল, ওনাকে মারবেন না, আপনি যা বলবেন তাই হবে। মেয়েটা কি পাগল হয়ে গেল নাকি? বিভোরের মাথায় বাজ পড়ল যেন। ও এক বাক্যে অসম্মতি জানালো। কিছুতেই মেয়েটিকে বিয়ে করতে পারবে না বিভোর। বিভোর চেঁচিয়ে উঠল ক্রুদ্ধ স্বরে। বিভোরের অনাগ্রহ দেখে আবির মুখচোখ খিচিয়ে বলল, এই ছেঁড়া তোরে বিয়া করব না, শর্ত অনুযায়ী তুই আজ রাইতে আমাদের। হা হা। রুহির হাত ধরে টানতে লাগলো আবির। রুহি যেতে চাচ্ছে না। বিভোরের দিকে অসহায় চোখে তাকাচ্ছে আর কাঁদছে, কিন্তু মুখে কিছু বলার সাহস নেই। তোরে আজ ছাড়ছি না সুন্দরী, হাত পা নাড়াইয়া কোনোই লাভ নাই। বিভোর শরীরের ব্যথা ভুলে বহু কষ্টে গিয়ে পথরোধ করে দাঁড়ালো। সে কিছুতেই মেয়েটির সাথে এমন অন্যায় হতে দেবে না। কি করা যায় ভাবতে গিয়ে সব এলোমেলো লাগলো। পালানোর পথও নেই, অতএব কিছুই করা যাবে না। সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকা বিভোরের এই সুযোগ কাজে লাগিয়ে এক প্রকার হুমকি ভয় দেখিয়ে রুহির সাথে বিভোরের সারা জীবন এক সুতোয় জুড়ে দিল। রুহি কবুল বলার সময় এক প্রকার নিশ্চুপ হয়ে গেল। বিভোর ফিরেও তাকালো না। ওর ভয়ঙ্কর রাগ হচ্ছে। পুরো শরীর জুড়ে কিলবিল করছে আগুনের হলকা। কেন যেন ওর সব রাগ পড়ল গিয়ে রুহির উপর। ওর সাথে কোন কুক্ষণে যে দেখা হয়েছিল। বিভোর কি করবে বুঝে উঠতে পারছে না। আর এদিকে মস্তিষ্ক শূন্য রুহি এসব কিছুর ধকল সইতে না পেরে চোখের সামনে সব অন্ধকার দেখতে লাগলো। মাথাটা ঘুরে উঠতেই নির্জীব হয়ে পড়ে গেল বিছানার এক প্রান্তে। এই, তোর বউ অজ্ঞান হয়ে গেছে, দেখছিস না? নে বউ সামলা, আমাগো কাম শেষ। আবির আর ওর দলের ছেলেরা ঘর থেকে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে গেলে হুজুর লোকটার নাতনি একটা মহিলা ধরাধরি করে রুহিকে অন্য একটা রুমে নিয়ে শুইয়ে দিয়ে চলে গেল। বিভোরকেও আসতে হলো। 5 মিনিট পরে ওর কাছে এসে হুজুরটি বলল, আজ রাতটা এখানেই থেকে যান বাবা, আম্মাজান তো অসুস্থ হয়ে পড়ছে। বিভোর চুপ। হুজুর বিষণ্ণ ভঙ্গিতে বলল, ওরা অনেক খারাপ বাবা। এই এলাকায় ওরা যতবার আসে ততবারই কিছু না কিছু ঘটিয়ে যায়। অস্ত্র নিয়া ঘুরে, কিছু কইতে পারি না। কিন্তু এখন যেহেতু আর বিয়ে হয়েই গেছে, এই মেয়েটাই এখন আপনার জীবনসঙ্গী। বিভোর রেগে হাতের কাছে থাকা একটা ফুলদানি মেঝেতে ছুঁড়ে মারল। হুজুরের পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, এই শব্দটা সেকেন্ড টাইম আর উচ্চারণ করবেন না। হুজুর লোকটা ভোরকে গিয়ে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিভোরের কাছ থেকে দূরে সরে গেল। বিভোর ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে, চোখ মুখে হিংস্রতা বিদ্যমান। ওর এই রূপ দেখে হুজুর ভয়ে চুপসে গেল, চুপচাপ বেরিয়ে গেল। রাগান্বিত অবস্থায় রুহির দিকে বিভোরের দৃষ্টি পড়তেই ও বোতলের পানি ছিটিয়ে দিল ওর চোখে মুখে। কিন্তু রুহির সেন্স ফিরল না। এটা দেখে না চাইতেও বিভোর চিন্তিত হয়ে গেল। বোতলের সবটা পানি ছিটিয়ে দিল, কিন্তু সেন্স ফিরল না। বিভোর ওর ব্যাকপ্যাক খুঁজতে লাগলো, সোফার ওপর পড়ে আছে। ব্যাকপ্যাক খুলে ডাক্তারির প্রয়োজনীয় কিছু সরঞ্জাম বের করে পালস চেক করলো। চোখগুলো টেনে দেখল, গায়ে জ্বর, অতিরিক্ত স্ট্রেসে এমন হয়েছে। শরীরও মনে হচ্ছে বেশ দুর্বল, হয়তো কিছু খায়নি। মুহূর্তেই ওর রাগ উবে গেল। মনে পড়ল মেয়েরা বাড়ি থেকে পালিয়ে এসেছিল। মনে হতেই বিয়ে টিয়ের চিন্তা বাদ দিয়ে নিজের মাথা ঠান্ডা করল বিভোর। হুজুরকে ডেকে পানি আনতে বললে উনি মাঝারি আকারের একটা বালতি ভর্তি করে পানি নিয়ে আসেন। বিভোর রুহিকে ঠিকঠাক করে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় পানি দিতে লাগলো। এর বেশি কিছু ওর মাথায় আসছিল না। হুজুর নিজের আয়ুর্বেদিক ওষুধ নিয়ে এলো। কি সব শেকড় পাতা বেটে ওটার রস বাটিতে করে বিভোরের হাতে দিয়ে বলল, আম্মাজান রে এটা খাইয়ে দিন। এসব কি? এসব কোনো কাজে আসবে না, রোগীর জন্য বেশ ক্ষতিকর হতে পারে। কোনো ডর নাই বাবা, দেখুন আমি একজন ডাক্তার, আপনি বললেই আমি বোকার মতো এটা মেয়েটাকে খাওয়াতে পারবো না। হুজুর অবাক হয়ে বলল, আপনি ডাক্তার? তাইলে আপনিই কিছু করুন। কি করব? এত রাতে এখানে তো প্রয়োজনীয় সরঞ্জাম বা ঔষধ কিছুই পাওয়া যাবে না, তাই চাইছি আপাতত জ্বরটা কমুক। হুজুর চিন্তিত ভঙ্গিতে বলল, গ্রামগঞ্জে এটাই সমস্যা, প্যারাসিটামল পাওয়া যাবে না?
তবে আমার বানানো ঔষধটাও খাওয়াইতে পারেন, ওটা প্যারাসিটামলের চেয়ে বেশি কাজে দেবে। এর কোনো শিওরিটি আছে? যদি হিতে বিপরীত হয় আপনি তখন কি করবেন? এটা 99% কাজে দেবে। গ্রামের মানুষদের অসুখ বিসুখ হলে তো আমিই ঔষধ দিই, কই কখনো তো খারাপ কিছু হয় নাই। হুজুরের কথাগুলো বিভোরের অসহ্য লাগছে। পেশেন্টের কাছে উচ্চ গলায় কথা বলা ঠিক না, এটা মানুষ বুঝতে চায় না কেন? কিন্তু এখন লোকটার কথা অনুযায়ী মেয়েটাকে কি ঘাস পাতার ঔষধটা খাইয়ে দেখবে? জ্বর তো ক্রমশই বাড়ছে, একটা চান্স নিয়ে দেখাই যাক। কিন্তু হুজুরের সামনে ওর অস্বস্তি হচ্ছে, সেটা বুঝতে পেরেই হুজুর ওর সামনে বাটিটা রেখে দিয়ে বেরিয়ে গেল। চামচে একটু ঔষধ নিয়ে খুব সাবধানে রুহিকে খাইয়ে দিল বিভোর। ভেজা চুলগুলো গামছা দিয়ে মুছে দিল। বেশ স্নিগ্ধ দেখাচ্ছে রুহিকে, কেমন একটা ফুলের সুবাস ছড়াচ্ছে আশেপাশে। রুহির মুখটা নিষ্পাপ, চোখের উপরে কালো তিলটা নজর কাড়ে বারবার। সারা রাত এই চেহারার দিকে তাকিয়ে যে কেউ কাটিয়ে দিতে পারবে, একটুও ক্লান্তি আসবে না। এই মেয়েটা নাকি ওর বউ, উফ, সে মানবে নাকি কোনোদিন? কিছুতেই না। শেষ রাতের দিকে বিভোরের আধো ঘুম ভেঙে গেল। একটু দূরেই বিছানার ওপর বসে রুহি কাঁদছে। কান্নার শব্দটা করুণ শোনাচ্ছে, অদ্ভুত সুন্দর। মেয়েরা কাঁদলে এত সুন্দর শব্দ হয় জানতো না তো কোনোদিন। তো কাঁদছো কেন? কান্না ভেজা গলায় রুহি বলল, আমি বাড়ি যাব। বিভোরের অক্ষিকোটর থেকে ওর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো। এখনো ভোর হয়নি, তাছাড়া এই মেয়েটা বাড়ি থেকে পালিয়েছে একদিনও হয়নি, এর মধ্যেই একদম সোজা হয়ে গিয়েছে। মেয়েটা বাড়ি ফিরে গেলে তো ভালোই হয়, কিন্তু এটা কি ঠিক হবে? উচিত অনুচিত বোধটা কাজ করছে না কেন? কি করবে বিভোর এবার? মাতাল ছেলের সাথে যারা একটা মেয়ের বিয়ে দিতে চায় সেই লোকগুলো নিশ্চয়ই ভালো হবে না। ঘরের লাইট অফ করা, টিমটিমে একটা বাতি জ্বলছিল এতক্ষণ। জানালা খুলতেই বাইরের ভোরের কালচে সাদা রূপ আবর্তিত হলো। নদীর পাশে হুজুরের এই দোতলা বাড়িটা হওয়ায় পানির শব্দ শোনা যাচ্ছে। বাতাস খুব জোরে বইছে। দমকা হাওয়ায় রুহির চুলগুলো লেপটে যাচ্ছে বিভোরের মুখে। মিষ্টি সুবাস আছে ওর চুলে, ঘ্রাণটা মোহনীয়। এই মুহূর্তে রক্তজবার মতো আকর্ষণীয় লাগছে রুহিকে। সদ্য ফোটা তাজা রক্তজবা ভোরবেলা যেভাবে কলি ফেটে বেরিয়ে আসে, ঠিক তেমনই মুগ্ধ হওয়ার মতো কিছু সময়। রুহির সেদিকে খেয়াল নেই, ও আছে গভীর দুশ্চিন্তায়। তাই না চাইতেও বিভোর ওর চুলগুলো সরিয়ে দিল। মেয়েটা কাগজেই ওর স্ত্রী, মন থেকে বিভোরকে মানতে পারবে না ভেবেই দীর্ঘশ্বাস ফেলল সে। সকাল হতেই বিভোর রুহিকে তাড়া দিল এখান থেকে বেরোনোর। রাতের ব্যবহারের জন্য হুজুরের কাছে মাফও চেয়ে নিল, আশ্রয়ের জন্য ধন্যবাদও দিল। হুজুর অবশ্য ওদেরকে জোরজুরি করলো নাশতা করে যাওয়ার জন্য, কিন্তু বিভোর দেরি করতে চাইল না, আর এক মুহূর্তও সেখানে দাঁড়াতে চাইল না। বেরিয়ে পড়ল রুহিকে নিয়ে। রুহির কাছ থেকে ঠিকানা জেনে নিয়ে বাসে চেপে বসলো দুজনেই। বিয়ে না দেয়, তাছাড়া অ্যাক্সিডেন্টলি ওদের যে বিয়ে হয়েছে সেটা ভাঙার জন্যও কিছু করতে হবে। ও কিছুতেই বিয়েটা মানতে পারছে না, নিশ্চয়ই রুহিও বিয়েটা মানবে না। যেই ভাবা সেই কাজ। আমি তোমাকে বাড়ি দিয়ে আসব, সত্যিই যাবে? রুহি মাথা নাড়ল। কতদূর পড়াশোনা করেছো? কিসে পড়ো? 8 অবধি পড়েছিলাম, এরপর ভাইয়া পড়াশোনা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি হেড স্যারের সাহায্যে SSC এক্সাম দিয়েছে। এটা ভাই ভাবি কেউ জানে না, জানতে পারলে ওরা আমাকে মেরেই ফেলবে। কেন? ওরা চায় না আমি পড়াশোনা করি। বিভোর চোখ কপালে তুলে বলল, এ আবার কেমন কথা? রুহি আর উত্তর দিল না, মাথা নিচু করে বসে রইল। বিভোর পানি এগিয়ে দিয়ে বলল, পানি খাও, ভালো লাগবে। রুহি পানি খেল। বিভোর অস্বস্তি বোধ করছে, কিন্তু তাও গাইগুই করে বলল, তোমার সাথে আমার বিয়েটা এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, তোমার এত কিছু ভাবার দরকার নেই। আমি জানি আমার মতো তুমিও এই বিয়েটা মানতে পারছি না, অবশ্য মানার কথাও না। আমরা কেউই কাউকে চিনি না, কারো সম্বন্ধে কিছু জানি না। তাছাড়া এখন আমাদের বিয়ের সময়ও নয়, কেরিয়ারের গঠনের সময়। তাই আমি খুব শীঘ্রই কোনো একটা ব্যবস্থা নিয়ে বেরিয়ে আসবো এই ভুল বিয়ে থেকে। ডোন্ট ওয়ারি। রুহি কিছু বলল না, চুপ করে শুনল। ভাবতেই পারছে না সে এখন বিবাহিতা, আর সামনে বসা অচেনা ব্যক্তিটি তার স্বামী, যার সাথে গতকাল রাতেই ট্রেনে দেখা হয়েছে। ও মানুক আর না মানুক, বিয়ে হয়েছে ওর এই লোকটার সাথে। অথচ এখন বাড়ি ফিরলেও মাহিন ওকে আবার বিয়ে দেওয়ার চেষ্টা করবে সজীবের সাথে, এটা নিশ্চিত। এবার কি করবে সে? ডাক্তারের সাথে যে ওর বিয়ে হয়েছে সেটা তো ডাক্তার মানে না। নরক থেকে পালিয়ে এসেও বাঁচতে পারবে না জানলে সে তো পালাতই না, না আরেকটা লোকের জীবন নষ্ট করত। রুহির মাথাটা ঝিমঝিম করতে লাগলো। মনে মনে ভেবে নিল, যে লোকটার জন্য তার মান ইজ্জত বেঁচেছে, কৃতজ্ঞতা বোধ থেকেই উচিত তার জীবন থেকে সরে আসা। আর এটা করতে গেলে বাড়িতে ফিরে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ওর। তাছাড়া পালিয়ে আসার সময় এত কিছু ভেবেও পালায়নি, যে কোথায় যাবে, কি করবে, খাবে। এখন বুঝতে পারছে জীবনটা আসলেই খুব কঠিন আর নিষ্ঠুর, মেয়ে মানুষের জন্যে আরও কঠিন। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে রুহি বিভোরকে জিজ্ঞেস করল, ট্রেনটা কোথায় যেত? ঢাকায়। তোমার বাড়ি কোথায়? মৈন্দপুর। এখন আমরা সেখানেই যাব। রুহি কিছু না বলে জানালা খুলে বাইরে তাকিয়ে রইল। খুব বেশি যাত্রী নেই গাড়িতে।
নিস্তব্ধতা ভেদ করে চলন্ত বাসের গড়গড় টাইপ একটা শব্দ আসছে। রুহি সেই শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ল অচমকা। ঘুম যখন ভাঙল, পাশ থেকে খাবারের গন্ধ নাকে আসায় রুহি টের পেল ক্ষুধায় পেটের ভেতর ইঁদুর নৃত্য শুরু হয়েছে। বিভোর রোল নিয়েছিল 2টা, প্যাকেট খুলেছিল মাত্রই। হঠাৎ নরনচরণ অনুভব করে রুহির দিকে চোখ পড়তেই দেখল মেয়েটা ঘুম থেকে উঠে গেছে। মনে পড়ল মেয়েটা না খেয়ে আছে। জিজ্ঞেস করল, কিছু খাবে? রুহি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। বিভোর ওর দিকে রোল এগিয়ে দিলে রুহি মিনমিন করে বলল, আমি রোল খাই না। বিভোর অবাক গলায় বলল, আশ্চর্য, আমি বাসার মধ্যে এখন কি বিরিয়ানি এনে দেব? না না, লাগবে না। রুহি হেসে না বলল। তারপর বাইরের দিকে মনোযোগ দিল। বিভোর কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ড্রাইভারকে বলল, এই মামা, গাড়ি থামাও। রুহি চমকে উঠে বলল, কিন্তু আমার বাড়ি এখানে নয়। একদম চুপ, বেশি বুঝো কেন? আমি কি বলেছি এখানে তোমার বাড়ি? রাবিশ। ড্রাইভার গাড়ি থামাতে চাইল না। হেল্পার এসে ঝগড়া বাঁধিয়ে দিল। বিভোর বলল, বাজার পেরিয়ে যাচ্ছে, কিছুক্ষণের জন্য গাড়িটা থামান। কেন থামামো? এই বাস মইন্দপুর গিয়াই থামবো, আর কোনো হানে থামানো যাইব না। যাই না, উডেন নাই? দেখুন, প্রবলেম না থাকলে বলতাম না, আমার দরকার আছে, কিছুক্ষণের জন্য থামান। দরহাটা কি? না কইলে আমিও থামামু না। আমি খাবার কিনতে চাই, খিদে লেগেছে। বাসের হেল্পার দাঁত কেলিয়ে হেসে বলল, পালোয়ানের মতো শরীর, আর 2 মিনিট পর পর আপনার খিদা লাগে? এক্ষুনি দেখলাম খাবার কিনে আনছেন, গিলছেন, আর এক্ষুনি খিদা লাইগা গেল। আজব কারবার। বিভোর চেহারা কালো করে ধমকে বলল, এই, আপনি বেশি বুঝেন কেন? হ্যাঁ ইডিয়েট, আপনি বেশি খাইবেন আর আমরা কইলেই দোষ? কোথা থেকে আসেন মিয়া? একদম ঠাট্টা করবেন না, আমি আমার জন্য না, ওই মেয়েটার জন্য খাবার কিনতে যাচ্ছি। সবার চোখ পড়ল রুহির ওপর। রুহি মাথা নিচু করে ফেলল। হেল্পার ওকে এক পলক দেখে বলল, মাইয়াডা কিডা, আপনার বোন? হেল্পার যতটা না তেড়া, তার চেয়ে বিভোর আরও বেশি তেড়া। দুজনের কেউ কাউকে ছাড় দিচ্ছে না। বিভোর কিছুতেই বলবে না এই মেয়েকে। রুহি ওর কি হয়, কিসের সম্পর্ক? বাসের এক যাত্রী চিৎকার করে বলল, মনে হয় দুজন বাড়ি থেকে পালায় আসছে, বুঝো না? বিভোর রেগে ওই ছেলের কাছে গিয়ে ঠাস করে চড় মেরে দিল। ছেলেটা গালে হাত দিয়ে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। এই লোক যে এভাবে ঝগড়া করতে পারে রুহি ভাবতেও পারেনি। এই তো পুরোই পাগল। রুহি অসহায় গলায় বলল, আমি কিছু খাবো না, আপনি চুপ করে বসুন। হেল্পার কাটা গায়ে নুনের ছিটা দিতে বলল, চুরি চুরি আবার সিনা জুড়ি, মাইয়াডারে ভাগাইয়া নিয়ে আইসা এখন আমাগো যাত্রীদের উপর খেইবা লাভ আছে? তোমরা দোষ করলে কিছু না, আমরা কইলেই দোষ। বিভোরের মাথা গরম হয়ে গেল নীতিবাক্য শুনে। এমনিতেই মন মেজাজ খারাপ, তার উপর বাসের লোকগুলো যা নয় তা বলে যাচ্ছে দেখে বিভোর চিল্লিয়ে বলল, এই মেয়েটা আমার বউ, ওকে? আমি কাউকে পালিয়ে নিয়ে আসিনি, আর আমার বউ কাল থেকে না খাওয়া, ওর জন্য খাবার কিনতে যাব। হয়েছে, এবার গাড়ি থামান। ওর চিৎকার শুনে সবার অন্তরাত্মা কেঁপে উঠল। রুহি অবাক হয়ে তাকিয়ে রইল। বিভোর বলছেটা কি? আশ্চর্য। ওর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ড্রাইভার বাধ্য হয়ে গাড়িটা একটা হোটেলের সামনে থামালো। হেল্পারকে তাচ্ছিল্য ভরা একটা হাসি উপহার দিয়ে বিভোর গাড়ি থেকে নামলো। ছাউনি ঘেরা ছোটখাটো ভাতের হোটেল। কি কি মেনু পাওয়া যায় তার তালিকা বাইরে ঝোলানো আছে। ভাত, ডাল, সবজি, মাংসের তরকারি আর বিরিয়ানি, এছাড়া কিছু ফাস্ট ফুড। বিভোর 2 প্যাকেট বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে 1000 টাকার নোট দিল দোকানিকে। ভাঙটি টাকা না পাওয়ায় পুরো টাকাটা দিয়ে খাবার নিয়ে চলে এলো। ও খাবার নিয়ে গাড়িতে উঠতেই বাস ছেড়ে দিল। রাগে গজগজ করছে ও। সামান্য খাবারের জন্য বিভোর এতক্ষণ যা করলো, রুহি জানে না কেন তার 2 চোখ ভিজে উঠল। মনের মধ্যে অবাধ্য একটা ইচ্ছে জেগে উঠল। বিবশ নয়নে তাকিয়ে রইল বিভোরের দিকে। বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্তটা থেকে সরে এসে ইচ্ছে করল এই লোকটার সঙ্গে যেদিকে চোখ যায় চলে যেতে। এটা কি বিবাহিত সম্পর্কের কোনো টান? লোকটার প্রতি এত মায়া জন্মাচ্ছে কেন হঠাৎ? রুহি বুঝল না। চুপচাপ বিরিয়ানির প্যাকেট হাতে নিল। নিশ্চুপ হয়ে বসে থাকা রুহিকে দেখে বিভোর ভ্রু কুঁচকে বলল, খাচ্ছ না যে? বিরিয়ানি পছন্দ নয়? খেতে ইচ্ছে করছে না। দেখো, আমাকে রাগালে ভালো হবে না, এমনিতেই মাথা গরম আছে। ওর কথা শেষ হবার আগেই রুহি খাওয়া শুরু করলো, দ্রুত। কিন্তু খেতে গিয়ে গলায় 2বার আটকেও গেল। পানির বোতল এগিয়ে দিয়ে বিভোর কাঠ গলায় বলল, এভাবে খাচ্ছ কেন? খাওয়া শিখোনি? ঠিকমতো খাও, খাবার কেউ চুরি করতে আসবে না। অপমানিত বোধ করল রুহি। এরপর আর কথাই বলল না। চুপচাপ ধীরে সুস্থে খাওয়া শেষ করল। বিভোর সূক্ষ্ম চোখে দেখেই গেল ওকে। মইন্দপুর বাজারে নেমে পাটোয়ারি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বেলা হয়ে গেল অনেক। অনিশ্চিত ভয়ে কান্নারা গলায় চেপে এলো রুহির। বাড়ির উঠোনে আসতেই মাহিমকে দেখতে পেল ও। ফোনে কার সাথে যেন রেগে কথা বলছে। হঠাৎ রুহিকে দেখতে পেয়েই তেড়ে এলো ওর দিকে। হিংস্র গলায় বলল, ওই হারামি, কই গেছিলি তুই? তোরে খোঁজার জন্য 4 দিকে লোক পাঠাইছি, আর তুই এখন বাড়ি ফিরছস? তোর সাহস তো কম না, তুই জানালা দিয়া বলাস? রুহি কেঁদেই ফেলে ওর আচরণে। বিভোরের সামনে এতটা অপমানিত বোধ করে যে মুখ তুলে তাকায় পর্যন্ত না।
এদিকে বিভোর অবাক হয়ে যায় মাহিমের মুখের ভাষা শুনে। কী সব ভাষায় লোকটা কথা বলছে বোনের সাথে, ছি। মাহিমের স্ত্রী ফাহিমা এসে রুহির গালে কয়েকটা থাপ্পড় মেরে বলল, সজীবের লগেই তোর বিয়া দিমু আজকা, দেখি কেমনে ঠেকাইতে পারোস। তোর রূপের দেমাগ না কমাইতে পারলে আমিও ফাহিমা না। আর এই পোলা কেন তোর লগে, কেমনে বাঁচবি আমিও দেখুম। রুহিকে নিরুত্তর থাকতে দেখে ওকে মাটিতে ফেলে মারতে থাকে মাহিম। একটা মেয়েকে এভাবে মারধর করা হয়, তার উপর জোর করে বিয়ে দেওয়ার কথা বলছে, কত বড় সাহস ওদের। বিভোর তৎক্ষণাৎ গিয়ে শক্ত হাতে আটকায়। মাহিম এতক্ষণ খেয়ালই করেনি বিভোরকে, এবার দেখতে পেয়ে খেপে গিয়ে বলে, এই নাগরের লগে পলাইছিলি বুঝি হারামজাদি। বিভোর মেঘ স্বরে বলল, এসব কি বলছেন আপনি, ঠিকভাবে সম্মান দিয়ে কথা বলুন। কারে সম্মান করমু, তোরে না এই হারামজাদিরে। চরম মাত্রায় মেজাজ খারাপ হয়ে পড়ায় খেপাটে গলায় বিভোর উত্তর দেয়, বিশ্রী ভাষা যদি আরেকবার ব্যবহার করেন তাহলে এক থাপড়ে দাঁত ফেলে দেব আপনার। আমার বাড়িতে খাড়াইয়া আমারে শাসাস, কুব বাচ্চা। বিভোর কিছুতেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ভাই হয়ে বোনকে এভাবে কেউ অত্যাচার করতে পারে চোখের সামনে না দেখলে সে বিশ্বাসই করতে পারত না। রক্তজবাকে এখানে রাখলে এরা যে কোনো ক্ষতি করে দিতে পারে, না ওকে এখানে রাখা যাবে না। কিন্তু কোথায় রাখবে, তার বাড়িতে? সে তো স্ত্রী হিসেবে মানে না মেয়েটাকে। পরক্ষণেই ভাবল, স্ত্রী হিসেবে না মানুক, অন্তত সাহায্য তো করতে পারে মেয়েটাকে। ঢাকায় নিয়ে গিয়ে না হোক কোনো একটা ব্যবস্থা করা যাবে, এখন অন্তত এখান থেকে বের করা যাক। ভেবে নিয়ে বিভোর আবার এগিয়ে যায় মাহিমের দিকে। রুহিকে ওর হাত থেকে মুক্ত করে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় মাহিমের গালে। সে দূরে ছিটকে পড়ে মাহিম। বিভোর রুহিকে মাটি থেকে তুলে মাহিমের উদ্দেশ্যে বলল, ওকে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি, আটকাবার চেষ্টা করলে বা বেশি বাড়াবাড়ি করলে পুলিশকে জানাতে বাধ্য হব। পুলিশের কথা শুনে চুপসে যায় মাহিম ফাহিমা। তারা আর ঝামেলা করে না, কারণ বিভোরকে দেখে তাদের মনে হয় লোকটা বেশ সম্ভ্রান্ত ঘরের সন্তান, যে চাইলে পুলিশি পদক্ষেপও নিতে পারে। এদিকে রুহি অবাক হয়ে বিভোরের পানে অবিশ্বাস্য নজরে চেয়ে থাকে বিভোরের দিকে। ভাবতেই পারে না বাসে বসে মনে মনে করা প্রার্থনাটা এভাবে ফলে যাবে। ভাষাহীন হয়ে এক পৃথিবী বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে রুহি বিভোরের দিকে, যাকে সে মনে মনে স্বামী হিসেবে স্বীকৃতি দিয়ে ফেলেছে। এই তো ছিল আজকের গল্প 18 বছর বয়স পর্ব 2। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে পাশেই থাকুন। আর এই ধরনের রোম্যান্টিক ভালোবাসার গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।